আজকে করলা ভাজি করব বলে করলা নিয়ে বসেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই করলা ভাজিটা কিভাবে করলে একদমই তিতা থাকবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ফার্স্টে এই করলাগুলো চিকন চিকন করে কেটে নিব। তো আগে আমি এই করলা একদমই খেতাম না, আর এখন আমার করলা সব থেকে ফেভারিট একটা সবজি হয়ে গেছে। মূলত এই টেকনিকটা আমাকে আমার আম্মু শিখিয়ে দিয়েছে। বাসায় যখন আমি করলা একদমই খেতে চেতাম না, তখন আমার আম্মু আমাকে বলেছিল যে একবার তুই নিজে নিজে ভেবে বাসায় ট্রাই করে দেখিস, তোর বেশ ভালো লাগবে, একটুকু তিতা করবে না। আম্মুর কথা শোনার পরে আমি সত্যি সত্যি একদিন বাসায় করলা এনে এভাবে ভেজে খেয়েছিলাম, আর একদমই তিতা করেনি। তো আমরা যে কাজটা করব, এখানে আমরা অনেকখানি লবণ দিয়ে নিব। লবণ দেওয়ার পরে এমনভাবে কষলাতে হবে যে শত্রুর উপরে যতখানি রাগ আছে সব রাগ এই করলার উপরে ঝাড়তে হবে। তো আমার মনে হচ্ছিল এখানে আরেকটু লবণ কম হয়ে গিয়েছে, মানে শত্রুকে যত কষলাবো, মানে ভালো মতো কষলাবো, তাই জন্য ভালো মতো করে লবণ দিয়ে অনেকক্ষণ কষলাচ্ছিলাম যাতে ভালোভাবে পুরো তিতাটা চলে যায়। তো 15 মিনিট আমি এভাবে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পুরো পানিটা বের হয়ে যায়। তো 15 মিনিট পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি করলাটার রেজাল্ট কি আসে। 2000 years later. এই যে ঠিক 15 মিনিট পরে আমি চলে এসেছি এটা নিয়ে আবার, আর দেখতেই পাচ্ছেন পুরোটা রস একবারে বের হয়ে গেছে, মানে এটা করলার জুস হয়ে গিয়েছে। এই করলার জুসটা আপনি কাকে খাওয়াতে চান অবশ্যই তাকে মেনশন দিয়ে দিবেন। তো আমি তার বাসায় গিয়ে করলার জুসটা পার্সেল দিয়ে আসবো, সমস্যা নেই। তো যাই হোক, মজা করেছি আপনাদের সাথে। তো দেখতেই পেলেন কত সুন্দর করে পুরো করলার মানে তিতাটা বের হয়ে গিয়েছে। এই টেকনিকটা অনেকজনই জানেন, আবার অনেকজনই জানেন না। তো আজকে দেখার পরে এভাবে একদিন হলো করলা ভাজি করে খাবেন, দেখবেন যে করলা ভাজি একদমই তিতা করবে না, সেটা একদম আলু ভাজির মতো হয়ে যাবে। মানে করলা ঠিকই দেখতে পাবেন কিন্তু একদমই তিতা থাকবে না। আর যাদের তিতা পছন্দ তারা তো এমনিই খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপরে দেখতে পাচ্ছেন পুরো রসটা আমি বের করে নিয়েছি, মানে করলার জুস যেটা। তো এর সাথে সাথে আমি আরও কেটে নিয়েছিলাম পটল আর বেগুন, এগুলো ভাজা করব। তো ফার্স্টে বেগুনের ভাজিটা করব, যেটা আমার খুবই ভালো লাগে আর কি। তো আগে বেগুনের চপটা বানানোর জন্য এখন এখানে দিয়ে নিব হলুদের গুঁড়া। নর্মালি আপনারা যেভাবে রেগুলার বাসায় চপ বানান তো সেভাবেই বানাবো। সব কিছু সুন্দরভাবে দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখন কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। আগে আমি তেলটা গরম করে রেখেছিলাম। এক পাশে দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এখন এক পাশ করে উল্টে দেব যাতে এপাশেও ভাজা হয়ে যায় সুন্দরভাবে। আজকে দুপুরের লাঞ্চটা খুবই সিম্পল। তো আজকে আমি বেগুনের চপ করেছিলাম, আর এর মাঝখানে আমি পটলটা লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সুন্দরভাবে। তো এটা দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন সব বেগুনগুলো এক এক করে তুলে নিব। এরপরে পটলগুলোও ভেজে নিব এই গরম তেলের মধ্যেই। তো পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু এমনিই বেশ ভালো লাগে। তো এখানে পটল ভাজা আমার কমপ্লিট, এখন সবগুলোই তুলে নিব। নেওয়ার পরে যে করলাগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভাজি করব। অবশ্যই করলা ভাজি করতে হলে অনেক বেশি করে পেঁয়াজ মরিচ আর রসুন দিতে হবে, তাহলে করলা ভাজিটা অনেক বেশি ভালো হয়। পেঁয়াজ রসুনগুলো বেশি করে ভাজবো না, এর মধ্যে আলু দিয়ে দিব। একটু আলুটা নাড়াচাড়া করার পরে এখানে আমি করলাগুলো দিয়ে দিব, কারণ এগুলো সব কিছু আমি একসাথেই ভাজবো। একটা কথা মাথায় রাখবেন, করলা ভাজি করার সময় বেশি একটা ঢেকে দিবেন না, তা না হয়তো অনেক বেশি তিতা হয়ে যায়। তো এভাবেই ধীরে ধীরে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাঝখানে একবার দুবার ঢেকে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন এ পর্যায়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর একটু কিছুক্ষণ ভাজার পর এটা নামিয়ে নিব। A few moments later. তো আজকের দুপুরের খাবারটা খুবই নরমাল ছিল, যেমন কালকের মুরগির মাংস ছিল। আর কি কি রান্না করেছি অবশ্যই আপনারা দেখেছেন, হয় না এক্সট্রা করে আর বলার দরকার পড়বে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনি যদি আমার পেজটাতে এখনো ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আল্লাহ হাফেজ সবাইকে।